আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো আছেন? যাক, আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ থাকার জন্যে যেই জ্ঞান দরকার আর যেভাবে আমাদের জীবনকে পরিচালনা করা দরকার এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আর আজকে নতুন এসেছেন কারা কারা? আচ্ছা, তাহলে অনেকে নতুন এসেছেন, মাশাআল্লাহ। ঠিক আছে, তো ঢাকার বাইরে থেকে কারা কারা এসেছেন? আচ্ছা, আর বাকিরা ঢাকার ভেতর থেকে আসছেন। আর ডায়াবেটিস আছে নাকি আপনাদের কারো? ডায়াবেটিস? আচ্ছা, অনেকেরই আছে। আর ফ্যাটি লিভার আছে কারো? তা আমাদের এখানে মূলত অনেকেই ভাবে যে আমরা রোগের চিকিৎসা করি, তো এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার। কারণ রোগের চিকিৎসা বলতে আপনারা যে জিনিসগুলো বুঝেন, যেমন ওষুধ দিয়ে চিকিৎসা করা বা ডিজিজ স্পেসিফিক চিকিৎসা করা, তো আমাদের এখানে আসলে মনে হবে আপনাদের সবার জন্য বোধহয় একই নিয়ম, একই খাওয়া দাওয়া, এরকম মনে হতে পারে। তো আসলে চিকিৎসা বলতে আমরা এতদিন যেটা বুঝে এসেছি আর আমরা এখন আমাদের এখানে যেটা, এটার ভিতরে একটু বেসিক পার্থক্য আছে। যেমন ধরেন, আপনি যে কোনো রোগের জন্যে এখানে চিকিৎসা করতে আসেন না কেন, অথবা রোগ নেই, তো আপনি যেভাবে একটা সুস্থ মানুষ থাকে, অর্থাৎ একটা সুস্থ মানুষ বলতে কি বুঝে? ওষুধ খায় না, এনার্জি ভালো, স্ট্রেংথ ভালো, হজম ভালো, ঘুম ভালো, মানসিক প্রশান্তি ভালো, তো এরকম যারা আছে তাদের আমরা বলি সুস্থ। আর রুগী কারা? যারা ওষুধ খায়, ইনসুলিন নেয়, ইঞ্জেকশন নেয়, সাফার করে, কষ্ট পায়, ঘুম হয় না, টেনশন করে, রাত জাগে, তারপরে ব্যায়াম করবে, শক্তি নাই, এনার্জি নাই, স্ট্রেংথ নাই, মাথা ব্যথা, গিরা ব্যথা, পেটে ব্যথা, গ্যাসের ওষুধ ছাড়া হয় না, তো এরকম যারা, তারাই রুগী, নাকি? ঠিক না? তো এখন আমরা আসলে রোগের চিকিৎসা করি না, তবে রুগীর চিকিৎসা করি, মানে অর্থাৎ একটা মানুষ যেন সুস্থ থাকে। তো সুস্থ থাকলে তার রোগ থাকবে না, এটা হচ্ছে কথা। তো ধরেন আপনি আসলেন ডায়াবেটিস নিয়ে, তো এখন ভাবলেন আমি ডায়াবেটিসের চিকিৎসা করাইতে আসছি। এখন ডায়াবেটিসের চিকিৎসা করানোর পাশাপাশি আপনার যদি ফ্যাটি লিভার থাকে সেটাও ভালো হবে, আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাও ভালো হবে, মানে আপনার শরীরে কোনো রোগই থাকতে পারবে না। আর রোগ যদি থাকে তাহলে তো আর আপনি রুগীই থাকলেন, তাহলে তার আপনার চিকিৎসা নেই। সুস্থ হওয়ার জন্য যা করণীয় করেন না, তার মানে আপনি বারবার বলতে আমি রুগী হতে চাই, আমি রুগী হতে চাই, আমার ডায়াবেটিস লাগবে, আমার প্রেশার লাগবে, আমার রিং লাগবে, আমি বুক পারবো, হ্যাঁ, আমার লিভার পচাবো, এই কথাগুলো আপনি আসলে বলতেছেন সারাদিনটা, কিন্তু আপনি এটাকে বুঝতে পারতেছেন না, নাকি? বুঝেন নাই? তো তাহলে ব্যায়াম করবেন না, আবার শক্তি চাইবেন, সুস্থতা চাইবেন, যৌবন চাইবেন, ওরে আল্লাহ, কিসের জন্য এত শখ কেন? হ্যাঁ, কথা বুঝতে পারছেন? তা আমাদের জানি কি কারণে শখটা আসে, আহ্লাদ, হ্যাঁ, যে আমি ব্যায়াম করবো না কিন্তু আমি সুস্থ থাকবো, আমি শক্তিশালী থাকবো। এই ধারণাটা তৈরি হয়েছে যে ছোটবেলায় তো মানুষ এমনিই ভালো থাকে, আলাদা ব্যায়াম করা লাগে না, ও ভাবছে এইভাবেই বাকি জীবন চলবে। না রে ভাই, এভাবে চলবে না। দেন এখন আপনি ভাবছেন যে এখন তো আপনারে আল্লাহ তাআলা তেমন কোনো শাস্তি দিচ্ছে না, অনেক ভালো রাখছে, এইভাবেই চলবে। জি না রে ভাই, কবরে গেলেই দেখবেন ধুনা শুরু হয়ে গেছে। আমার কথা বুঝতে পারছেন? আমরা ভুলে যাই কেন, গাফিলতি হই কেন? কারণ এই মুহূর্তে আমরা ফিউচারটা চিন্তা করে বের করতে পারি না। এ কারণে আল্লাহ বলেছেন তোমরা কি ভাবো না? তাহলে দেখেন, আমরা এতক্ষণ আলোচনায় বুঝলাম যে কায়িক শ্রম বা ব্যায়াম লাগবে। ব্যায়ামের ভিতরে 3 ধরনের ব্যায়াম। একটা হলো স্ট্রেচিং এক্সারসাইজ, মানে ধরেন ইয়োগা টাইপ ব্যায়াম, যেগুলা যেন বয়স বাড়লে বাড়লে আমাদের ফ্লেক্সিবিলিটি কমে যায়, তাহলে ফ্লেক্সিবিলিটির একটা ব্যায়াম আলাদা লাগে। আগের মানুষের লাগতো না, কারণ তারা অটো ফ্লেক্সিবল ছিল, কারণ তাদের ওই কাজগুলো করতে হতো নিচে যাইয়া, মানে এমনি নিচু হইয়া, এগুলো গোড়ায় ধান ভরার জন্য তুলতে হইতো, সারা উঠান ঝাড়ু দেওয়া লাগতো, হ্যাঁ, গরুর রশি ধরে টানাটানি করা লাগতো, ছাগলের রশি ধরে টানাটানি করা লাগতো, পানের বরাজের মধ্যে কুজা হইয়া ঢোকা লাগতো, বুঝছেন? ওই পরাজগুলো কিন্তু ইয়া ছিল না। আমাদের দেশে ধরেন কি ছিল, আমরা ছোটোবেলায় যেগুলো দেখেছি, তালের রস ছিল, খেজুরের রস ছিল, বুঝতে পারছেন? তারপরে গরু ছিল, ছাগল ছিল, মুরগি ছিল, হাঁস ছিল, তারপরে পানের বরাত ছিল, হ্যাঁ, ধান ছিল, বিভিন্ন সময় বিভিন্ন সবজি উৎপাদন হইতো। তো এরকম আমাদের গ্রামে এরকম সব কিছুই ছিল। তার মানে প্রায় সারা বছর ব্যাপী আপনার কর্মকাণ্ড চলতো। বড় বড় তাফালে রড জাল দেওয়া হইতো, তার নাহলে ধান সিদ্ধ করা হইতো ওই তাফালে, বুঝতে পারছেন? তো এগুলো অ্যাক্টিভিটি ছিল, সোজা কথা হলো অ্যাক্টিভিটি ছিল। তাহলে আদম আলাইহিস সালামকে গন্ধম ফল যে খাওয়াইতে পারছে, আপনাদেরকে প্রসেসড ফুড খাওয়ানো, আল্ট্রা প্রসেসড ফুড খাওয়ানো, হাইব্রিড খাওয়ানো, ওর জন্য কোনো বিষয়? তো পিজা বার্গার স্যান্ডউইচ তো কোনো ম্যাটারই না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো সবসময় আপনার নফসকে প্রলুব্ধ করে সে আপনাকে ওর দাসত্ব করাবে। এবং আল্লাহ বলেছেন যারা নফসের দাসত্ব করে, তো বেশিরভাগ লোক নাকি জাহান্নামে যাবে নফসের দাসত্ব করার কারণ। এটা কোরআনে এইভাবে বলা হয়েছে। নফসের দাসত্ব মানে কি? মানে প্রলুব্ধ হওয়া। সেটা খাবারে হতে পারে, রাত জাগায় হতে পারে, অলসতা বিলাসিতায় হতে পারে, টেনশনে হতে পারে। আপনারা জানেন যে টেনশন একটা অ্যাডিকশন। দেখবেন অনেকে আছে যারা রেগুলার টেনশন করে, কোনো কারণ ছাড়াই তারা এখন টেনশন করে। আমাদেরকে কি বলে জানেন? বলে স্যার আমি তো করি না, চলে আসে।
তা আমি কে ওহির রাস্তা তো অনেক আগে বন্ধ, আগে ওই নাজিল হইতো না, এখন টেনশন নাজিল হয়। তবে আগে জিব্রাইল আমিন ওই নিয়ে আসতো, আর এখন শয়তান আমিন নাকি কি কয় এটা, ইবলিস শয়তান হ্যাঁ নিজে এখন কি ওই নিয়ে আস, এই দুশ্চিন্তা হতাশা। ও তো বলছে, ও তো রন্ধ্রে রন্ধ্রে বিচরণ করে, ও আপনাকে হতাশ করবেই। আর অতীত নিয়ে ভাবতে আল্লাহ নিষেধ করেছেন, অতীত নিয়ে ভাবা শুধু ভুল শুধরানোর জন্য, যে এই ভুল আমি করবো না, এতটুকু। কিন্তু যে অতীতে বিচরণ করে এখানে বসে বসে, যে আমি অতীতে এই হয়েছে সেই হয়েছে, আমার সাথে এই হয়েছে, অমুক আমার সাথে এই করেছে ঠিক করেছে, বুঝতে পারছেন? তো তার মানে ইবলিসে ওকে এগুলো অ্যাম্পলিফাই করায়, মনে করায়। ধরেন একটা লোক একটা চড় খেয়েছে, একজন একটা চড় দিয়েছে, তো ওই চড়ের ব্যথা ওখানেই শেষ, এবং ওখানেই, কিন্তু ও যতবার ভাববে চড়ের ব্যথা ততবার অনুভব করবে, এরকম 1000 বার সে চড় খাবে মনে মনে। বুঝলেন না কথা? 1000 বার 1,000,000 চড় খাবে সে মনে মনে, যে ও আমার চড় দিছিল, এবং যতবারই ভাববে ওই ব্যথা ততবারই সে অনুভব করবে। তার মানে তার এই পুরো ব্যথাটা এখন কাল্পনিক কিনা, এখন তো আর তারে কেউ চড় দিতেছে না। এবার বুঝতে পারছেন? ঠিক এইভাবে আপনার অতীতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনাই আপনাকে সেই ব্যথা আরও বেশি পরিমাণে, আপনাকে সেই পেইন আরও বেশি পরিমাণে, সেই সাফারিংস আরও বেশি পরিমাণে, এগুলোকে অ্যাম্পলিফাই করে আপনার ব্রেন আপনাকে এটা আরও দেখায় যে হ্যাঁ ঘটনা কিন্তু আরও কঠিন ছিল। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ। তো এতে করে হবে কি, এতে করে আপনার ঘুম নষ্ট হবে, টেনশন হবে, দুশ্চিন্তা হবে, শক্তি কমে যাবে, হাড় ক্ষয় হবে, হজম হবে না। তো আস্তে আস্তে আপনি নামাজ রোজার অযোগ্য হইয়া সিটপটাং হইয়া বসে থাকবেন। তারপর যত আরও হতাশা আরও বেড়ে যাবে। বুঝলেন না কথা? তো এই জন্যে আপনি যেই কল্পনা আপনাকে কষ্ট দেয় সেটা করার দরকার নেই। যেই স্মৃতি আপনাকে কষ্ট দেয় সেটা মাথা থেকে ডিলিট করে দেন। এখন ডিলিট করার উপায় কি জানেন আপনারা? ডিলিট কিভাবে করতে হয়? ডিলিট করার উপায় খুবই সহজ। এই এখন যেটা শেখাবো এটা আপনার জীবন পরিবর্তনের জন্য, এই কটা কথা মনোযোগ দিয়ে শুনলে আপনার জীবন সব শেষ, পরিবর্তন করা একদম অন টুর ব্যাপার, মানে ভেরি ইজি। এটা খুব মনোযোগ দিয়ে শোনেন, এবং যারা দেখছেন তারা একটু শেয়ার করবেন। ও সবাই শুভ নববর্ষ জানাইতে ভুলে গেছে, যাই হোক তাতে কিছু যায় আসে না, এই নববর্ষ শুভ না অশুভ এতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, তাহলে এখন যে কথাটা শেখাবো সেও ভালো করে শিখে রাখেন। আমরা গ্রামের পথে হাঁটি না, মনে আছে? হাঁটতে হাঁটতে পথ তৈরি হয়, ঘাস থেকে মাটি, মাটি থেকে সুন্দর পথ। এটাকে ব্রেনের নিউরোপ্লাস্টিসিটি বলে। তো মানুষ তার চেনা পথে হাঁটে, নতুন পথ সে তৈরি করতে ভয় পায়। ঠিক আছে? তার মানে তার ক্যারেক্টার দেখবেন কাছাকাছি ক্যারেক্টার। ওই যে কয় না কিসের লেস কিসের মধ্যে রাখলে, কত বছর রাখলে নাকি সোজা হয় না, কেন বলে? হ্যাঁ, ওই যে এটা লেজি হোক কেন? কারণ হলো মানুষ কখনো তার চেনা পথ ছাড়া অন্য পথে যাইতে সে ইনসিকিউর ফিল করে, সে ওখানে যেতে চায় না। বুঝলেন? এই কারণে তার চিন্তা সেম থাকে, তার অ্যাকশন সেম থাকে, চলাফেরা সেম থাকে। সে ভাবে যে সে ভিন্নভাবে চলবে, কিন্তু সে কোনোদিনই নিজেকে পরিবর্তন করতে পারে না। সে দিন শেষে আগের দিন যা করছে পরের দিন একই কামই করে, কিন্তু সে ভাবে যে না কালকে থেকে সে পরিবর্তন, ওই কাল আর তার আসে না জীবনে। পরের দিন তার একই, মানে প্রতিদিন। কেন? কারণ ওই যে ব্রেনের যে এটা বলে মানে নার্ভ যেগুলো আছে, এগুলো হলে এটা হলো নার্ভের যে একটা ধরেন রুট আছে, মানে একটা নিউরোপ্লাস্টিসিটি, মানে যেই পথটা তার তৈরি হয়েছে, তো এই সেম জিনিসই তার কল্পনায় আসে, চিন্তা আসে, সে সেম ভাবনা আসে, সেরকম তার অ্যাকশন হয়, সেরকম তার কর্ম হয়, তারপর আবার পরের দিন সেটা রিপিটেশন হয়, এইভাবে বছর বছর চলে যায়। বুঝতে পারছেন? তার মানে আপনি একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছেন, একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছেন। তো এখন প্যাটার্ন তৈরি হয় কিভাবে? রিপিটেশনের মাধ্যমে। ধরেন ওই যে বললাম ও 1000 বার চড় খেয়েছে, তো ওই চড়ের স্মৃতি তার ব্রেনের মধ্যে একদম মানে জল জল করে জ্বলছে, উত্তম, আরও এটাকে অ্যাম্পলিফাই হয়েছে। তখন স্বামী স্ত্রীর সংসার, ওখানে স্বামী তাকে 10টা কটু কথা বলেছে 10 বছরের জীবনে। ওই 10টা কটু কথা কি কি বলেছে তার মুখস্থ, এবং এটাই সারাক্ষণ ভাবে। আমার কথা বুঝতেন? আর 10,000 বার তাকে আই লাভ ইউ বলেছে, এটা সে ভুলে গেছে, এটা তার মনেই নেই। বুঝলেন এই কথা? ওটা ভুলে গেছে, কারণ ওটাই সে ভাবে না। ওটা হলো তার অভিনয় ছিল, আর রিয়েল ছিল ওইটা। কথা বুঝতে পারছেন? ওইটা ছিল রিয়েল। ঠিক আছে? এখন ওই তার ভাবনাটা ওই কারণে সে রিপিটেশন। তাহলে কি শিখলাম? যে যেই পথে মানুষ হাঁটে সেখানে পথ আরও তৈরি হয়, আর ওই পথে হাঁটা বন্ধ করে দিলে সেখানে ঘাস টাস গজাইয়া 5-6 বছর পরে দেখবেন এই পথই আর নাই, নাকি? আমি একটা উদাহরণ দিই, যে আমরা কোভিডের পরপরই ওই যে অভয়ারণ্যে গেলাম, সিলেটের ওই সাইডটাতে। ওখানে যাওয়ার পরে এখন আমার গাইড 3 বার পথ হারা হয়েছে, কারণ ওরা তো একটা পথের ভিতর দিয়ে যায়, ওদের ম্যাপিং আছে। এখন যাইয়া ও নিজে আর জঙ্গলের মাঝখানে যায়, আর কোন পথে যাইবো কোনো পথে আর খুঁজে পায় না, কারণ সব পথ বন্ধ হয়ে গেছে। এই কয়েক বছর ধরে যে কেউ যায় নাই, এখন আমরাই প্রথম গেছি আর কি। হ্যাঁ, এবার বুঝলেন? ব্রেনেরও সেম, আপনি যেটা রিপিট করবেন ওই পথ তৈরি হয়, আর যেটা চিন্তা করবেন না ওইটা আস্তে আস্তে ব্রেন থেকে চলে যায়।
চলে যায়। হ্যাঁ, তো এখন থেকে আপনি ভাবলেন যে আমি যে ব্যায়াম করব, তা আপনি ব্যায়াম করবেন এটা রিহার্সেল মনে মনে আগে করতে হবে। আপনি ব্যায়াম করতেছেন, অলরেডি হাঁটতেছেন, হাঁটলে কেমন লাগে, ইউ মাস্ট ফিল, গায়ে রোদ লাগতেছে, মানে এইভাবে চিন্তা করতে করতে দেখবেন অটোমেটিক আপনি আসলেই তাই করতেছেন, আপনি নিজের অজান্তে তাই করতেছেন। ঠিক কি না? কিছু বলবেন? আসেন, আপনি কল্পনা যেরকম করবেন সেটাই হচ্ছে আপনার রিয়েলিটি। আমার কথা বুঝতে পারছেন না? তো এখন ব্রেন কিন্তু রিয়েল এক্সপিরিয়েন্সের সঙ্গে কল্পনাকে গুলিয়ে ফেলে। আসলেই হাঁটছেন কিনা নাকি কল্পনায় হাঁটতেছেন সে বোঝে না। আসলে হাঁটলে যেই বেনিফিট, কল্পনায় হাঁটলে ব্রেন সেম বেনিফিটই দিয়ে দেয়। বোঝেন না কথা? বুঝতে পারছেন না? এবং ওই রিহার্সেল করতে করতে ওই নিউরাল পাথওয়ে তার তৈরি হয়, তখন হাঁটা তার অভ্যাসে চলে আসে, হাঁটার জন্য তার আর মোটিভেশন লাগে না। এখন যেমন অলসতা তার অভ্যাস, আর তখন হাঁটা তার অভ্যাস। এখন যেমন দেরি করে ঘুমানো তার অভ্যাস, এখন আর্লি ঘুমানো তার নতুন অভ্যাস। আমার কথা বুঝতে পারছেন? তাহলে যখন আর্লি ঘুমাতে চাইবেন তখন আপনাকে ভাবতে হবে আমি সারা জীবন আর্লি ঘুমাইছি, আজকেও আর্লি ঘুমাবো, কালকেও আর্লি ঘুমাবো, আমি রেগুলার আর্লি ঘুমাই। মানে আপনি যে দেরি করে ঘুমাইতেন এটা ডিলিট করে দিতে হবে ব্রেন থেকে, ওটা মনেই আনা যাবে না যে আপনি কি করছেন। কিন্তু আপনি যদি ভাবেন আমি তো রাত 2টায় ঘুমাই, আজকে 9টায় ঘুমাইলাম, আমার কি ঘুম আসবে? জীবনও না, জীবনে আসবে না। কারণ ব্রেনকে অলরেডি আপনি বুঝাই দিয়েছেন যে ও তো 1টায় ঘুমানো পাবলিক, ভুলে শুইছে, এখন ঘুম আসার কোনো দরকার নেই। বুঝতে পারছেন? এইটা দিয়ে আপনি আপনার জীবনের যে কোনো কিছুকে চেঞ্জ করে ফেলতে পারবেন, পরিবর্তন করে ফেলতে পারবেন, শুধু চিন্তার মাধ্যমে। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার হচ্ছে এখানে আমি ইন করেছিলাম এপ্রিল চলতেছে, মে মাসের 5 তারিখে আমার হচ্ছে 1 বছর হবে এখানে আমার ট্রিটমেন্ট নেওয়া। তো আমি আগে যেমন ছিলাম, 1 বছর আগে আমার 10-12টা ওষুধ খেতে হতো, অনেক প্রবলেম ছিল, প্রেশার, ডায়াবেটিক্স, ফ্যাটি লিভার, থাইরয়েড, আরও অনেক ছোটোখাটো আরও অনেক বেশি সমস্যা ছিল। তো আমি এখানে আসার পরে আল্লাহর রহমতে আমি প্রথম দিনে প্রেশারের ওষুধটা অফ করে দিয়েছিলাম। তো যে আমি যেহেতু এই নিয়মে চলবো, আমার হয়তো আর প্রেশারের ওষুধ লাগবে না। তো আল্লাহর রহমতে আজকে পর্যন্ত আমার আর একটা ওষুধও খেতে হয় না, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি এখন। আর হচ্ছে আমি যখন প্রথমে আসছিলাম তখন ভাবছিলাম আমি পারবো কি না, আমাকে দিয়ে হবে কি না। চ্যালেঞ্জ নিতে ভালো লাগে যে হচ্ছে আমি কেন এটা পারবো না, আমাকে দিয়ে কেন এটা হবে না, আমি করব। তো আমি এখানে এসে যখন দেখলাম মনে হচ্ছিল যে না আমি এটা পারবো না, ওটা পারবো না, তখন কেন পারবো না, সবাই যদি পারে, স্যার এইটা করতেছে, স্যার ওইটা করতেছে। আর স্যারকে যখনই ফোনে দেখতেছি তখনই কেন জানি মানে মনের মধ্যে একটা স্পিরিট চলে আসতেছে। স্যারকে ফোনে দেখতেছি, না আমার তো এখনই শ্বাসের ব্যায়াম করতে হবে, আমার তো এখনই হাঁটতে যেতে হবে, মানে এই জিনিসগুলো সবসময় কাজ করতো। তো কাজ করতে করতে আমি নিজেকে আস্তে আস্তে এগিয়ে নিলাম। আমি আস্তে আস্তে আগে হাঁটতাম, তো হচ্ছে আমি পরেও এখানে আসার পরেও হাঁটা শুরু করলাম, আরও বেশি করে হাঁটলাম, রোদে গেলাম, মানে যা কিছু এখানকার নিয়ম আমি সবই ফলো করলাম। তো করতে করতে মানে আরও বেশি ভালো লাগলো শরীরে। আজকে পর্যন্ত এই 1 বছরের মধ্যে আমার একদিনও মনে হয়নি যে হচ্ছে আমার মানে দুর্বল লাগছে। হ্যাঁ, একদিনও মনে হয়নি যে আমার দুর্বল লাগছে। আমার শরীরে এত পর্যাপ্ত এনার্জি, এবং আমি আগে অনেক কাজ করতে পারতাম না, দুর্বল লাগতো, এবং অনেকটাই আমার ফ্যামিলিগত কারণে আমি একটু ডিপ্রেশনে ছিলাম, সেগুলো থেকে আমি আরও মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলাম। তো এখানে আসার পর আমার সেই ডিপ্রেশনগুলোও কেটেছে এবং আমি অনেক স্বস্তি বোধ করছি, এবং আমি হচ্ছে এখন জিম করছি এখানে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গতকালকে আমি রোজা রেখে 1 ঘন্টা জিম করেছি। আমার এটা ভয় লাগছিল যে আমি রোজা রেখে পারবো কি না, কিন্তু রোজার মাসেও তো বাসাতে এমনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেছি, কিন্তু জিমগুলো তো একটু হার্ডলি, তো আমি পারবো কি না। তো কালকে দেখলাম 1 ঘন্টা করলাম, বড় জোর মনে হলো যে আমার কাছে আরও এনার্জি লাগছে, আরও শরীরটা এত ভালো লাগছে। হ্যাঁ, তো আজকেও আলহামদুলিল্লাহ রোজা আছি, আজকেও জিমের প্রস্তুতি নিয়ে আসছি, জিম করব। তো গতকালকে এক আপুর সাথে স্যার জিমে কথা হচ্ছিল, তো আপুটা বলছিল যা আমাকে জিজ্ঞেস করছিল কিছু কথা, তো আমি বললাম, তো বললো যে তার ছেলে মেয়ে বাইরে গেছে, তারপরে সে ডিপ্রেশনে অনেকটাই চলে গেছে। তা আমি বললাম আপু আপনি যদি আমার কথা শুনেন তো আপনার আরও কষ্ট লাগবে, কারণ হলো আপনার ছেলে মেয়ে বাইরে গেছে তাই আপনার হচ্ছে ডিপ্রেশন, কিন্তু তারা তো ফোন করলে আপনাকে মা বলে ডাকবে, কিন্তু আমার একমাত্র সন্তান আল্লাহর কাছে চলে গেছে যে কখনো আমাকে আর মা বলে ডাকবে না। হ্যাঁ, তো ওই আপুটা খুবই করলো, আমার জন্য খুব দুঃখ প্রকাশ করলো। আর অনেকেই এখানে জিজ্ঞেস করেন স্যার যে হচ্ছে আপনি 1 বছর আসছেন, 8 মাস আসছেন, আপনি কি এখান থেকে মানে কি ডেভেলপ হলো, কি হলো, সেগুলো আমি সবই বলি। আর আরেকটা কথা বলতে চাই, ওটা হলো আমি যখন ডায়াবেটিস আমার হলো তখন আমাকে সর্বপ্রথমে ইনসুলিন দিত। হ্যাঁ, তো সেটা আমি হচ্ছে ওই যে স্যার কি বলে ওইটার ইনসুলিন নামটা আমি বলতে পারতেছি না, স্যার এই যে ডাইকেয়ার থেকে দেখেন আজকে শুভ নববর্ষের এখনো হচ্ছে ওরা মেসেজ দেয় ডায়াবেটিসের জন্য, এই যে ডাইকেয়ার, ডাইকেয়ার।
মানে তো- ডায়াবেটিসের কেয়ার ওকে এখনো ছাড়েনি, কিন্তু এখনো প্রথমটা ছেড়ে ছাড়ে দিছে না। আর কি। হ্যাঁ, তো সর্বপ্রথম তো ইনসুলিন দিত তারা, তো বাসায় এসে ওরা পৌঁছায় দিয়ে যেত, ল্যান্টোনিক্স না কি যেন নাম এটার। তো এখনো তারা মেসেজ দিচ্ছে নববর্ষে যে হচ্ছে ইনসুলিন, মানে আমি তো এখন এখান থেকে বের হয়ে গেছি, আল্লাহ যেন আর আমার কখনো এখানে না ফিরাই। আর স্যার হচ্ছে আমাদের আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত, স্যারের জন্য অনেক দোয়া আমার মন থেকে। স্যারের জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি, অনেক ডিপ্রেশন থেকে বের হয়েছি, অনেক ওষুধ থেকে মুক্ত হয়েছি এবং অনেক সুস্থ বোধ করছি। স্যারের জন্য অনেক দোয়া এবং অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওনার স্বামীও নেই, সন্তানও নেই, দুজনেই চলে গেছেন, তো ওই পরিস্থিতি থেকে উনি উঠে এসে এটা করতেছেন। আর আপনারা আসেন, আপনি আসেন, আর আপনারা তো অনেকেই আছেন ডিপ্রেশনে আছেন, কিন্তু আপনার সন্তানও আছে, স্বামীও আছে। তো আবার এটা আসলে দুঃখজনক হলো এটাই যে মানুষ তার কি আছে সে কখনো সেটা দেখে না, তার কি নেই সেখানে ফোকাস করে। তো এই জন্যেই তার ব্রেন তাকে সেই মেসেজগুলো দেয়। তা আপনি আপনার যা আছে সেটার উপরে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ আরও খুশি, আরও কিছু দিবেন আপনাকে। আর যখন কি নাই সেখানে আপনি ফোকাস করবেন, তা আল্লাহ আরও অনেক কিছু আপনার থেকে কেড়ে নেবে, মনে রাখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। তো আমি আজকে এখানে আমি প্রথম, কিন্তু 2018 সালে যখন প্রথম আমার ডায়াবেটিস ধরা পড়ে, তখন আমার সিমটম ছিল কানে সমস্যা, কান তালা লেগে থাকতো, দাঁতে ব্যথা করতো। ওই সিমটম নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তখন ধরা পড়লো ফার্স্ট আমার ডায়াবেটিস। এরপরে 2019 সালে ডাক্তার দেখালাম, তারা অনেক ওষুধ দিলেন, সকালে 4টা, দুপুরে 3টা, আবার রাতে 4টা। তো ওষুধ আমার বরাবরই পছন্দ ছিল না। সেই সময় আবার আমার বড় ছেলে, স্যারের প্রথম ভিডিও ছিল 19 সালের, সেটা আমাকে ডাউনলোড করে দিলেও বললো যে আম্মু এটা দেখো, ওনার কথাগুলো দেখে বোঝার চেষ্টা করো। পরে আমার বাড়ি কিন্তু প্রত্যন্ত অঞ্চল, সেই জামালপুরের চরাঞ্চল, কাজলা গ্রাম, যেখানে কোনো রাস্তার সুবিধাটাও ছিল না সেরকম। তারপর আমার ইন্টারনেটের তো কোনো প্রশ্নই আসে না। এরপর আমি ভিডিও দেখেই বেশ কয়েকবার চিন্তা করছি আমি ধরতে পারবো কিনা, ওনার মতো লাইফস্টাইল আমি নিতে পারবো কিনা, বা আমি এই উপকরণগুলো কোথায় পাবো, খাবারগুলো কোথায় পাবো। তারপরে যাই হোক, 21 সালে এসে আমি আর কুলোতে পারছিলাম না। আমার 90 কেজি ওজন, তারপরে হাঁটাচলা করতে সমস্যা হতো, হাঁটুতে নামাজ পড়তে পারতাম না, মানে এই কানের ব্যথা বেড়ে গেল, 2 মাস করে থাকতো কান তালা লেগলে, ভালো হতো না। তারপরে চিন্তা করলাম না, যাই হোক সবাই যদি পারে আমিও পারবো, আমি চেষ্টা করব। তখন ফার্স্ট শুরু করলাম। সেই সময় স্যারের এই থেকে আমাদের জামালপুর পর্যন্ত পৌঁছায় দিত ওনার প্রোডাক্টগুলো, সেখান থেকে আমি সংগ্রহ করে নিয়ে যেতাম। শুরু করলাম, 1 মাস বেশ মোটামুটি ভালোই চললো, কিন্তু প্রথম মনে হতো কি ছেড়ে দেই, মানে বেশি ওজন হয়ে যাওয়াতে মানে আমার একটু কষ্ট বেশি হয়ে যেত আর কি, ইচ্ছা করতো ছেড়ে দেই। কিন্তু তখন আবার অন্যান্য যারা আশেপাশে, আমি চাকরি করি, প্রাইমারি একজন টিচার আমি, যখন রিক্সায় উঠতাম, রিক্সাওয়ালা বলতো আপনি 2 সিট, আপনার তো 2 সিটও হবে না। অটোতে উঠতাম, সেখানেও সমস্যা, মানে এই সমস্যাগুলো তখন আমি চিন্তা করতাম যে আমি যদি এখন এটা ছেড়ে দিয়ে চলে আসি, আমার আবার ওই অবস্থায় চলে যেতে হবে। তা যাই হোক, আমি 4 মাস পরে আমার ওজন কমে আসলো 90 কেজি থেকে 72 কেজিতে। আমি কিন্তু স্যার ভিডিও ফলো করছি শুধু, স্যারকে আমি দেখাতে আসতে পারিনি ব্যস্ততার কারণে। ওই যে স্যার বললেন আমরা সময় দিই না নিজেকে, আমরা সংসারে সময় দিই, সব কিছুতেই দিই, চাকরিতে দিই, আমার নিজের জন্য আমাদের কোনো সময় থাকে না। তো যাই হোক, সেপ্টেম্বরের 21 তারিখ ছিল, 12 তারিখ ছিল 21 সালের, তখন থেকে এ পর্যন্ত আমি বেশ ভালো ছিলাম। আসলে আমার আজকে এখানে আসাটা হলো, আমি কিছু ভুল করে ফেলেছি। এই ভুলটা যাতে আপনারা যদি লাইফস্টাইল ফলো করেন, এই ভুলটা যাতে না হয় সেই অনুরোধ করার জন্য আমার মূলত এখানে আসা। আমি গত 4 মাসে আমার নিজেকে সময় দিতে পারিনি, আমার প্রেশার একটু বেশি ছিল, কাজের চাপ বেশি ছিল, আমি রোদে যেতে পারিনি, আমি ব্যায়াম করতে পারিনি, খাবারে আমার কিছু সমস্যা হয়ে যাওয়ার কারণে মানে আমার এই রক্তশূন্যতা হয়ে যায়। তো এখন অনেকেই বলে যে স্যারা নাকি ব্যবসা করেন, যে আমাদের চিকিৎসার যে এইটা আর কি আপনার পরীক্ষা নিরীক্ষা, কিন্তু আমি পরীক্ষা করাতেই মূলত এসেছিলাম। কিন্তু ওনারা আমাকে যখন দেখলেন যে আমার রক্তের এই পয়েন্টটা হলো 9.9, আমার যে স্যারোটাকে কী যেন হিমোগ্লোবিন কম, তখন ওনারা আমাকে বললেন যে আপনাকে তো আমরা পরীক্ষা করাতে পারবো না, আপনি এটাকে স্টেবল করে আনেন, 13-এর মধ্যে আনেন। এরপরে তারা আমাকে, আমি 12 তারিখে আবার আসছিলাম, তখন আমাকে যে মেডিসিন বিশেষজ্ঞের কাছে যেতে বলছিলেন। এরপরে কার্ডিওলজিস্ট দেখালাম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যায় ধরা পড়েনি, কোথাও কোনো সমস্যা নেই, আমার ডায়াবেটিস নেই। আমি এখন পর্যন্ত এই কয়েক বছরেই আমার গ্যাসের ওষুধ খেতে হয়নি এই স্যারের এই লাইফস্টাইলটা ফলো করে। তবে আমি আপনাদের সবার কাছে এটাই অনুরোধ রাখবো, যদি কেউ আসেন ছেড়ে দিয়েন না, আমার মতো কষ্টের মধ্যে পড়েন না। এই যে আমার প্রেশারটা এখন, প্রেশার না, যে আমার যে অ্যানিমিয়াটা হয়ে গেছে, এটা একটু খারাপ জিনিস। এখন ওনারা আমাকে 2 মাস পরে আবার আসতে বলছেন, দোয়া করবেন আমি যেন ওভারকাম করে আবার এখানে আসতে পারি। তা আপনাদের উচিত হলো যেভাবে খেয়ে, যেভাবে চলাফেরা করে, আমাদের পূর্বপুরুষরা যেটা করেছেন, বিজ্ঞান যেটা বলছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, আমার কোরআন যেটা বলছে, আল্লাহ যেভাবে বলেছেন, এভাবে চলুন। চলে আপনারা দেখেন 3টা মাস যে আপনার আসলেই কোনো রোগ থাকে কিনা। 3টা মাস পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। তাহলে এখন থেকে আমরা এটা নিজেরা মানবো এবং অন্যদেরকে বলবো আপনারা মানেন।
এবং সবাই মিলে বেনে বাংলাদেশ থেকে যদি আমরা ডায়াবেটিস দূর করে ফেলতে পারি, তা ডায়াবেটিসের সঙ্গে 60-70টা রোগও চলে যাবে। যদি আমরা এটাতে সফল হই তাহলে কি হবে, সারা বিশ্ব মাথা নত করবে এখানে এসে, আরে বাঙালিরা কি করলো রে, কেমনে করলো রে, এবার আচ্ছা শিখাই দিব, হায় হায় শিখে যা। একজন বোন ভালো হওয়া মানে সারা পৃথিবীর সব বোন ওর মতো করলে ভালো হইয়া যাবে। কথা বুঝেন নাই? একজন পারলে সবাই পারবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, যদি মানুষ হয়, তুই তো মানুষ, তুই পারস না কেন? হ্যাঁ, পারলে সবাই পারবে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে এখন পৃথিবীর সব মানুষ চাইলে সুস্থ থাকতে পারে, কিন্তু তারা এটা এখনো অনেকে হয়তো জানে না বা গ্রহণ করে নাই। আমার কথা বুঝতে পারছেন? এখন ওরা যখন দেখবে বাংলাদেশে তো এই রোগগুলো কিরে গেল কই, শুধু তাই না, জাস্ট গ্রাফে একটু আমরা যে প্রজেকশনটা, যে ডায়াবেটিসের যে প্রজেকশনটা তারা কিছুদিন আগে একটা করেছে, যে 2030 সাল নাগাদ চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ, মানে এই এশিয়া, এরা আমেরিকা, চায়না আর এরা নেতৃত্ব দিবে ডায়াবেটিসে। এই স্টাডিটা আমি এই যে কালকে পরশুদিন পেয়েছি, প্রজেকশন তাই বলছে। কিন্তু এখন যদি দেখে যে এই প্রজেকশন, বাংলাদেশের প্রজেকশন ডাউনগ্রেড, মানে আপনারা যদি বাঙালিরা সবাই যদি ভালো হয়ে যান, ডায়াবেটিস মাত্র তো 1 মাসও লাগবে না, 3 দিন লাগবে। নতুনদের জন্য, ওর যেমন নতুন হলে 1 দিন লাগবে, কালকে থেকে ভালো। যাদের ধরেন 10 বছর তাদের হয়তো 2 সপ্তাহ লাগবে, যাদের ধরেন 15-20 বছর হয়তো 1 মাস লাগবে, এরপর তো আর তার থাকবে না। তাহলে 3 মাসের ভিতর তো তার কোনো রোগই থাকবে না। সারা বাংলার মানুষ 3টা মাস যদি সে ভালো করে ফলো করলে তো এই 3 মাসের মধ্যে তো এই রোগগুলো চলে যাবে ইনশাল্লাহ। তো বাংলাদেশ যদি এরকম ঘটনা ঘটিয়ে ফেলতে পারে, এরপর গ্রাফে দেখা যাবে বাংলাদেশে ডায়াবেটিস নিচের দিকে নামতেছে, উচ্চ রক্তচাপ নিচের দিকে নামতেছে, তারপরে ওই গ্যাসের ওষুধ বিক্রি ড্রাস্টিক্যাল ফল করছে, প্রেশার ওষুধ বিক্রি ফল হয়েছে, ডায়াবেটিস ওষুধ, ইনসুলিন বিক্রি ফল হয়েছে। এই ডাটা একবার যখন টনক নড়বে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এসে কবে, হায় হায় এখানে কি ঘটলো, এরা ঘটনাটা ঘটাইলো কি? কাজে আরো সয়াবিন ছাড়ি দিছি গো, আঙ্গ দেশের সরিষা তোরা খাইবি নি, তাহলে দেখ উৎপাদন বাড়াই এত করে কিছু দিমু। আগে ওই যে নিষেধ করছিল যে আগে এটা ঠিক কর, শয়তানগর। হ্যাঁ, বুঝতে পারছেন না? আয় আমাদের কাছে আছে, তো আসতে হবে। তবে কখন হবে? যখন আপনারা ব্যাপকভাবে এটা প্রতিটা পরিবারে যখন এই প্র্যাকটিস আসবে, তার আগে হবে না। তা আপনারা রাজি তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, আল্লাহ কবুল করো। তো আমাদের এখানে দেখেন, এই যে প্রথমে যে হোমায়ার করাচ্ছি, মানে কোষে জায়গা নেই, তো কোষে চর্বি জমেছে, রোজা, ব্যায়াম, ঘুম, কোষ খালি করার বুদ্ধি, যেটা আমি শিখাইলাম এতক্ষণ যে আলোচনা করলাম, এইটাই। তারপরে বলেন হোমায়ার কত থাকলে ভালো? 1। তো বেশি আছে মানে, বেশি আছে মানে কি? কোষে জায়গা কম, বলেন যে 1, তাহলে আপনারটা 1-এ আনতে হবে। টিজিএইচডি রেশিও বলেন 2, সিআরপি 3, ইনসুলিন 4-5, ব্লাড সুগার 5-6, ভিটামিন ডি বলেন 1, সবাই বলেন 1, 2, 3, 4, 5, 5, 6, 90, 100। তাহলে হোমায়ার কত থাকলে ভালো? টিজিএইচডি, সিআরপি, তারপরে কি ইনসুলিন, সুগার, ভিটামিন ডি। তাহলে এটা মুখস্থ করে ফেলেন। আমাদের এখানে যারা আসবে তারা জ্ঞানী হবে, তাদের স্বাস্থ্য জ্ঞান থাকবে, তারা নিজের রিপোর্ট নিজে বুঝবে, হোমায়ার বাড়ে কেন এটা জানবে, কমাবে কেমনে এটা জানবে, সব জেনে নিজে মানবে। জানার জন্য এই আলোচনা এবং ভিডিও এবং বই, আর মানার জন্য হলো ওই যে বললাম মাইন্ডসেট, যেটা আপনি এখন থেকে আপনি এটা ধরে নেন যে আপনি এইভাবেই চলে আসছেন, এইভাবেই চলতেছেন, এইভাবেই চলবেন। পারবেন কি পারবেন না, ডোন্ট ডাউট, মনেই আনবেন না। মনে থাকবে কথা? আর এখন থেকে ভাবতে হবে কি, আমরা সবাই সুস্থ, আমরা অলরেডি ভালো হইয়া গেছি, ব্যাস। এখন থেকে এইটাই আমাদের মাইন্ডসেট, আমরা সুস্থ লোকের মতো চলাফেরা, কথাবার্তা, বসার সময় সুস্থ লোকের মতো বসা, হাঁটার সময় শক্তিশালীদের মতো হাঁটা, এভাবে করতে থাকেন। দেখেন 3 মাসের ভিতরে আপনি এইটাই যেটা ভাবতেছেন সেটা আপনাকে আল্লাহ করে দিবে। ঠিক আছে ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।